নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন কীর্তিহাটের কর্চা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আজ দ্বিতীয় পর্বের দ্বিতীয় অধ্যায়। যদি ভালো লাগে গল্প তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করি। একজন চাকর এসে ঢুকলো হাতে ট্রে নিয়ে, নামিয়ে দিল সামনের টেবিলে। বুড়ো চাকর। সে সুলতাকে দেখে নমস্কার করে বললে, ভালো আছেন দিদিমণি? সুলতা তাকে এবার চিনলে। এ তো সেই রঘু। রঘু বুড়ো হয়ে গেছে, চুল গোঁফ একেবারে সাদা হয়ে গেছে। সে বললে, তুমি তো রঘু? হ্যাঁ, আমি রঘু। রঘুর বাংলায় এখনো হিন্দি টান যায়নি। এখনো আছো বাবুর কাছে? ভালো আছো? হ্যাঁ, ই বাবুকে ছোটা উমার সে মানুষ করলাম। কাহা যাই আর কেমন করে যাই ছোড়কে? সুরেশ্বর কোনো সাড়াই দিলে না। সে দূরের দিকে তাকিয়ে আছে। রঘু ট্রেতে চা এবং কিছু কেক মিষ্টি এনে নামিয়ে দিয়েছে। সে চায়ের কাপটা তুলে নিলে। চায়ের তৃষ্ণা এবং খিদেও তার পেয়েছিল। সুরেশ্বরকে সে জানে, সে হয়তো নাও বলবেই না। সেই বরং সুরেশ্বরকে বললে, চা নাও। তেমনিভাবে অনেক দূরের দিকে তাকিয়ে সুরেশ্বর বললেন না। তারপর বলেই গেল, সুলতা, আমি ভেবেছিলাম 1757 সালে পলাশির যুদ্ধ থেকে শুরু করব। সে ছবিও আমার আঁকা আছে, কিন্তু দেখলাম তাহলে 1947 সালে কর্চা শেষ করতে হয় এবং তাতে রায়বংশের ভূমিকা ছোট হয়ে যায়। যাকে বলে সাইড ক্যারেক্টার তাই হয়ে দাঁড়ায়। তারপর ভেবেছিলাম ইমপিচমেন্ট অফ হেস্টিংস ছবি দিয়ে শুরু করব। সে ছবিও আঁকা আছে। হাউস অব লর্ডসে ইমপিচমেন্টের পালা শেষে হেস্টিংস বেকসুর খালাস পেয়ে বেরিয়ে আসছে। কিন্তু মনে হলো তাহলে শেষ করতে হবে অন্তত আরও একখানা বা দুখানা ছবি এঁকে। হেস্টিংস জবানবন্দি করেনি নিজে, সুরেশ্বর জবানবন্দি করছে। যাদের সামনে করছে তাদের মধ্যে তুমি আছো। সে ছবি না হলে শেষ হয় না। সে ছবি মনে কল্পনায় ছিল, কিন্তু আঁকা হয়নি। তাই শুরু করেছি একেবারে বড় বেশি 10 বছরের সোমেশ্বর রায় জমিদার হয়ে কীর্তিহাটে ঢুকছেন সেখান থেকে। 1801 সাল সেটা। 1757-তে পলাশির যুদ্ধে সিরাজদৌল্লা হেরে গিয়ে নিমক হারামের দেউড়িতে মিরনের হুকুমে মোহাম্মদী বেগের হাতে প্রাণ দিয়েছেন। তারপর মির্জাফর, তারপর মীর কাসেম, নবাব কাসেম আলী খাঁ, উধুয়ানালা ঘিরিয়া থেকে বক্সারে শেষ। আবার মির্জাফর। এবার কোম্পানি দেওয়ানি পেলে 1765 খ্রিস্টাব্দ। বাংলা 1171-72 সাল। কোম্পানির হাতে সব এলো, মায় দেশ রক্ষা পর্যন্ত। পটভূমিকা তোমায় বোঝাচ্ছি সুলতা। ইতিহাসে তুমি পড়েছ, কিন্তু ইতিহাস ঘটনা বলে যায়, অবস্থার ভিতরটা বোঝায় না। এ বোঝানো বড় শক্ত। আমি একখানা পুরনো পাঁচালির পুঁথি পেয়েছি। সেখানা সোমেশ্বর রায়ের বাবা কুড়ারাম ভট্টাচার্যের লেখা। ওগো মা, শিব জায়া গো, অধম সন্তানে কর দয়া গো, অন্তিমেতে অভয়া গো, কুড়ারামে দিও পদছায়া গো, হর জায়া গো। মস্ত পাঁচালি। তার মধ্যে আছে সুলতা, সেদিন লোকে ইংরেজকে পরিত্রাতা ভেবেছিল। মুসলমান আমলে বর্গী হাঙ্গামায় যে অত্যাচার করেছিল বর্গীরা তা তো জানো। তবু সেকালে এক কবি মহারাষ্ট্র পুরাণ লিখেছিল। তাতে আছে, পাপে সব পূর্ণ হয়ে গেছে দেখে স্বর্গ থেকে দেবতারা এসে বর্গী পেশোয়া থেকে নানান সেনাপতির মধ্যে তাদের শক্তি সঞ্চারিত করেছিল দেশময় পাপীদের শাস্তি দিতে। এতেও তাই আছে। নবাবের সঙ্গে নবাবী আমল শেষ হতে অন্তত হিন্দু সমাজের সাধারণ লোক ইংরেজের উপর কৃতজ্ঞ হয়েছিল। অত্যাচার তো কম হয়নি। ওই পাঁচালির গোড়াটা আমার মুখস্থ আছে বলে সুরেশ্বর আবৃত্তি করে গেল। কালে কালে পাপের ভাড়া পূর্ণ হইলে কাঁপে ধরা,
ব্রহ্মা বিষ্ণু দিশেহারা যাচে তোমার দয়া গো, হরজায়া গো। তখন তোমার তাথই নাচে, পাপী মরে পুণ্যাত্মা বাঁচে। পতি তোমার পদ যাচে, সব রূপী হয়া গো, হরজায়া গো। পলাশী ঘিরিয়া উধুয়া নালা, হইল এমেতে নৃত্যশালা। ফুরালে নবাবী পালা, সাহেবানে কইলে দয়া গো, হরজায়া গো। রাঙা চুল লাল মুখ, দেখিলে মা কাঁপে বুক। তবু মনে ভাবি সুখ, সুবিচার পায়া গো, হরজায়া গো। সে পাঁচালী রচিতে সাধ, হয়েছে দিনের চিতে। শিবরাম মমপিতে কুড়ারাম বাছা। কীর্তিহাটে আদিবাস, বর্গী আইল মহাত্রাস। নবাবের সৈন্য নাশ, পালায় খুলে কাছা। তারা পালাবার কালে গ্রামে গ্রামে অগ্নি জ্বালে। লুট করে মেরে ফেলে দরিদ্র প্রজারে। পিতা শিবরাম মরে, অগ্নি জলে বাস্তু ঘরে। জননীর হাত ধরে বনে ও বাদারে। পলাইয়া প্রাণ রক্ষা, দ্বারে দ্বারে অন্ন ভিক্ষা। তুমি কালী সর্বরক্ষা, দিলে স্নেহ ছায়া গো, হরজায়া গো। সে দয়াতে কুড়ারাম, ফিরিল আপন গ্রাম। ভট্ট নয় রায় নাম, কোম্পানির কাছে পায়া গো, হরজায়া গো। বর্ণিব সেসব কথা, কোথায় জল মরে কোথা। ভিক্ষুকের রুখু মাথায়, দিলে পাগ পরায়া গো, হরজায়া গো। তোমার মন্দির করে, তোমারে বসাই ঘরে। মাগি মাগো জোড়ো করে, থাকো অচলা হয়া গো, হরজায়া গো। অবাক হয়ে সুলতা শুনছিল। সুরেশ্বর চুপ করলে সে বললে, ওয়ান্ডারফুল, সেটা আছে তোমার কাছে? আছে, জাল নয়। কীর্তিহাটের রায়বাড়ির সেরেস্তাখানা খুঁজতে খুঁজতে পেলাম এটা। সেটেলমেন্টের জন্য কাগজ দেখতে গিয়ে রায় বংশের স্বরূপের কিছু ছবি তখন পেয়েছি। তার মধ্যে এমন কিছু পেয়েছি যাতে আমি আমার বংশকে, আমার রক্তকে চিনে যেমন শিউরে উঠেছি, তেমনি নেশাগ্রস্ত হয়েছি। তখনই পেলাম এটা। এতে অনেক কিছু আছে সুলতা। সেদিনের বাংলাকে চেনা যায়, জানা যায়, বোঝা যায়। সে বাংলাদেশ এদেশ নয়। প্রথম ছবিখানিকে ভালো করে দেখো, বুঝতে পারবে। নতুন খড়ে ছাওয়া ছোট ছোট ঘর, কোঠাবাড়িও তখন সারা গ্রামে দুখানা বা একখানা। কীর্তিহাটে 1801 সালের 10 বছর আগে প্রথম কুড়ারাম যে বাড়ি করেন, সেখানাই গ্রামের প্রথম কোঠাঘর। পাঁচালিতেই আছে। তখন কুড়ারাম ভট্টাচার্য দেওয়ান গঙ্গা গোবিন্দের দেওয়ান। 1791 সাল। 1660 পরগনার রাজস্ব স্থির করছেন 10 শালা বন্দোবস্ত হবে। মেদিনীপুরের ময়নার পুরনো রাজবংশের তখন সম্পত্তি গেছে। সে সম্পত্তি গোয়ালপাড়া সরকারের ভুক্তান হয়ে কাশিজোড়ার অন্তর্ভুক্ত হয়েছে। কাশিজোড়াও তখন যাই যাই করছে। ইতিমধ্যে কিছু লাট বের করে নিয়ে কোম্পানি বিলি করেছে, ছোট ছোট তালুকদারেরা নিয়েছে। কুড়ারাম তখন কলকাতার বাসিন্দে দেওয়ানজির সঙ্গে ঘর ছেড়েছিলেন। বাপের মৃত্যুর পর আর ফেরেননি। পাঁচালিতে আছে। পরগনা 1660, কত মৌজা, কত লাট, কত জল, কত মাঠ, কোশি দিন রাত। তারই মাঝে চোখে পড়ে ময়না মেদিনীপুরে, কাঁসাই নদীর পাড়ে তারই সাথে সাথ। কীর্তিহাট বাস্তুভিটা, কি মাটি আঠালো চিটা, লাল চাল কত মিঠা, কাঁসাইয়ের পাড়ে ঘন বন। বামন কায়েত বদ্যি, সদগোপ মাহিষ্য ছত্রী, চুয়ার চামার মধ্যে আপনার জন। রাত্রিকালে স্বপ্ন পাই, কীর্তিহাটে ফিরে যাই। খুঁজে ফিরি ভিটি তাই, পাই বহু দুঃখে। হয়েছে জঙ্গল ঘোর, শিয়াল চেঁচায় রাত্রিভোর। বহু হলো কষ্ট মোর, স্বপ্ন মাঝে বুকে। সেহেতু বানালাম কোঠা, মাটির দেওয়াল মোটা। শালকাঠ দিয়ে গোটা মজবুত চাল, শত টঙ্কা পুরোপুরি খোলা হাতে খরচ করি। হইলাম খুশি ভারী, বাদে এত কাল। সুলতা বললে, তুমি নিজে তৈরি করনি তো? সুরেশ্বর বললে, অবিশ্বাস করো, কি বলবো,
বাদ প্রতিবাদ করব না, প্রমাণ প্রয়োগ হাজির করে ইতিহাস নিয়ে লড়াই করব না, শুধু বিশ্বাস করতেই বলবো। পাণ্ডুলিপিতে বানান অনেক ভুল আছে, শব্দ 2-4টে দুর্বোধ্য আছে, সে আমি পূরণ করেছি। হয়তো ভাষা কিছু আমার একালের জিহ্বায় একালের হয়ে গেছে। তবে তার কাহিনীটি শুনে যাও। ওই ছবিতে যে পাকা ঘরটা দেখা যাচ্ছে, সেখানা 1799-এ আরম্ভ হয়ে 1800 সালে শেষ হয়েছে। মানুষেরা তখন 8 হাতি ধুতি, কাঁধে গামছা ফেলে বেড়াতো, খালি পা। ওই দেখো কজন ভট্টাচার্য রয়েছেন, তাদের পরনে 10 হাত ধুতি, তাও 40 ইঞ্চি, কাঁধে উড়নি, পায়ে তালতলার চটি, তাও শোভাযাত্রায় বেরিয়েছেন বলে। শুধু কুড়োরাম যাচ্ছেন ওই দেখো, পরনে লম্বা ধুতি, গায়ে চাপকান, তার উপর চাদর, মাথায় একজন ছাতা ধরে রয়েছে। তিনি জমিদার রায়বংশের প্রতিষ্ঠাতা, দেওয়ান গঙ্গা গোবিন্দের ডান হাত। পালকিতে সোমেশ্বরের হাতে যে কাগজখানা, সেখানা জমিদারি নিলামে কিনেছেন তারই কাগজ। কিছু কৌশল, বলতে গেলে চুরি, তাই বা কেন, ডাকাতি করে কিনেছেন লাট কীর্তিহাট। টাকা তিনি অনেক উপার্জন করেছিলেন। ঘুষ বলো ঘুষ, উপরি বলো উপরি, যা বলবে তাই মানব আমি। তাই তো বলছিলাম, নিজের বংশের স্বরূপ দেখে আমাকে যেন আমারই ভয় হয়েছিল সেদিন। শিউরে উঠেছিলাম, কিন্তু কুড়ারামকে দোষ দিইনি, কৃতি পুরুষ হিসেবে অভিনন্দন জানিয়েছিলাম। হয়তো তোমার মতের সঙ্গে মিলবে না, তা না মিলুক, তা নিয়ে এ কৈফিয়তও দেব না যে যারা এই সংসারে বড় হয়, অন্তত বিষয়ের সংসারে, তারা কর আবওয়াব আদায় করে থাকেন। জোর করে যারা বাহুবলে রাজ্য জয় করে, অন্য দেশ লুট করে, তাদের কথা বাদ দিলাম সুলতা, কারণ তারা কারুর মতামতের ধার ধারে না, গ্রাহ্য করে না। কিন্তু যারা তা না করেন, মানুষের প্রচলিত পথে বড় হন, তারাও কিছুটা কর আদায় করেন। প্রভুত্ব অর্জন করলেই মানুষের আনুগত্যটা জমিদারি সেরেস্তার খাজনার উপর চাঁদার মতো লোককে দিতেই হয়। না দিলে যার যেমন প্রভুত্ব, তেমনি পেনাল্টি আদায় না করে ছাড়েন না। মন্ত্রীদের কথা ভাবো না, মানে স্বাধীনতার পরের মন্ত্রীদের কথা। এই তো স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত গুলি তো কয়েকবার চলল, লাঠি চার্জ বাদই দিচ্ছি, এবং এই পদ অর্জনের জন্য ভোট ভোট করে পরস্পরের সমালোচনার নামে যে তত্ত্ব, সত্যি মিথ্যা প্রকাশ পেলে তাই থেকে বিচার করো না। দেখো না কত স্থানে কত প্রতিশ্রুতি, কত রকম প্রতিশ্রুতি। কোনো দল বললে সব জমিগুলো ওদের কাছ থেকে কেড়ে নিয়ে তাদের দেব। কেউ বললে তোমাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে দেব, তার উপর তোমরা সত্যিকারের স্বাধীন থাকবে। তারপর এ গায়ে কুয়ো, ও গায়ে স্কুল, ও গায়ে রাস্তা, এসব খুচরো প্রতিশ্রুতি বা ঘুষ যাই বলো না কেন, দেওয়ার তো হিসেব নেই। এর ছেলের চাকরি, ওর এটা, তার সেটা, এসবের ফিরিস্তি নাই তুললাম। সুতরাং এ ধরনের ব্যাপার চিরকাল আছে। ব্যাপারের ঢং পাল্টেছে, কিন্তু যারা লোকনায়ক হলেন তাদের অস্বীকার করব কি করে? কুড়ারাম ভট্টাচার্যকে তাই আমি অভিনন্দন জানিয়েছিলাম সেদিন। কুড়ারাম ভট্টাচার্যের পাঁচালি আমাকে খুব বেশি আকর্ষণ করতো না, বা এত মূল্য তাকে দিতাম না সুলতা, যদি আমি আর একটা বিচিত্র এবং নিষ্ঠুর তথ্য আবিষ্কার না করতাম। তাতে তুমি জড়ানো সুলতা, অন্তত তোমার সঙ্গে আমার যে অন্তরঙ্গ বন্ধন হবার কথা প্রতিশ্রুতি দিয়েছি একরকম, তার মাঝখানে এই তথ্যটা এসে দাঁড়িয়ে আমাকে শিউরে দিয়েছিল। আমি সেই তথ্যটার অন্তরালে সত্য কি তাই আবিষ্কার করতে পুরনো কাগজ হাঁটকে দেখেছি সারা দিন। সেই ধুলা সর্বাঙ্গে মেখে ভূত হয়ে সন্ধ্যায় স্নান করে বিবিমহলের ছত্রি দেওয়া রেলিং ঘেরা বারান্দায় বসে ভেবেছি। সুলতা ভুরু কুঁচকে বিরক্তি ভরেই বললে, কি বলছো পাগলের মতো? আমার সঙ্গে কোথায় সম্পর্ক আবিষ্কার করলে? তোমার 4 পুরুষের নাম জানো সুলতা? কেন বলো?
4 পুরুষ আগে তোমার পূর্বপুরুষের কারুর নাম ছিল ঠাকুরদাস পাল? ঠাকুরদাস? হ্যাঁ। ঠাকুরদাস ঘোষ? হ্যাঁ, তখন তিনি পাল ছিলেন। তার ছেলে ছিল জগন্নাথ পাল, তিনি ঘোষ হয়েছিলেন। তার ছেলে নরেশ ঘোষ কলকাতায় অ্যাডভোকেট হয়েছিলেন, তিনি ব্রাহ্ম হন। তার ছেলে তোমার বাবা আর.সি. ঘোষ, রমেশচন্দ্র ঘোষ ব্যারিস্টার। অবাক হয়ে সুলতা তাকিয়ে রইল সুরেশ্বরের মুখের দিকে। সুরেশ্বর বললে, ঠাকুরদাস ছিলেন আমার প্রপিতামহের বড় ভাইয়ের মতো, ভক্তের মতো। তার বাড়ি ছিল কীর্তিহাট থেকে 15-20 ক্রোশ দূরে হুগলি জেলায়, গঙ্গার ধারে শ্যামনগরে। আমার প্রপিতামহের বিবাদ হয়েছিল তার মামা বীরেশ্বর রায়ের সঙ্গে। বীরেশ্বর রায় দুর্দান্ত পুরুষ। সেই বিবাদে আমার প্রপিতামহকে ঠাকুরদাস পাল জীবন বিপন্ন করে রক্ষা করেছিলেন। কিন্তু তার জন্যে তার প্রথম পক্ষের সংসার, স্ত্রী, পুত্র সব পুড়ে মারা গিয়েছিল। আমার প্রপিতামহই আবার তার বিবাহ দেন। সেই ঠাকুরদাস পাল, সুলতা, খুন হয়েছিলেন। কাগজ দেখতে দেখতে সন্দেহ হলো সে খুন করিয়েছিলেন আমার প্রপিতামহ রায় বাহাদুর রত্নেশ্বর রায়। শরীরের রক্ত যেন বিষ হয়ে গেল সুলতা। মাথার খেয়াল যাদের থাকে, মস্তিষ্কের উগ্রতা তাদের স্বাভাবিক। সেই উগ্রতা চিন্তায় চিন্তায় এমন উত্তপ্ত হলো যে আমি পাগলই হয়ে গেলাম। আমার এই উদ্ভট মন, যাকে লোকে খেয়ালি বলে, পাগল বলে, তার পাগলামি জাগল। আমি সুলতার পাশে দাঁড়াবো কি বলে? সুলতা স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল। ক্লক ঘড়িতে ঢং ঢং করে 10টা বেজে গেল। সুলতা বললে, বলো, থামলে কেন? সুরেশ্বর বললে, খুন তিনিই করিয়েছিলেন, আমার প্রপিতামহ তোমার পূর্বপুরুষকে। কেন, জমিদারির ব্যাপারে? সে সুদীর্ঘ কথা সুলতা। সেই তো কীর্তিহাটের কর্চা, সেই তো আমার জবানবন্দি। গোটা রায় বংশ তার সঙ্গে জড়ানো। জমিদারির দায়ে তিনি খুন করাননি, জমিদার ছিলেন বলেই খুন করিয়েছিলেন, করাতে পেরেছিলেন। সংসারে বংশগৌরব, জন্মগৌরবের মূল্য সব মানুষেরই আছে। অনেক বিদগ্ধ মানুষের কাছে শুনবে 5 পুরুষ 7 পুরুষ আগে হয় পূর্বপুরুষ রাজা ছিল, নয় সিদ্ধপুরুষ ছিল, নয় কোনো অবিস্মরণীয় মানুষ ছিল। কিন্তু এই বংশগৌরব যখন সম্পদের আর বিষয়ের সঙ্গে একসঙ্গে হয়, তখন সে হয় যত দীপ্ত তত উত্তপ্ত। দীপ্তি যখন কেউ ম্লান করে দিতে চায়, তখন তাকে উত্তাপ দিয়ে পুড়িয়ে মারে। সম্পদ যার না থাকে, তাদেরও এতে উন্মত্ত হবারই কথা। কিন্তু এখানে সম্পদ বিষয়ও ছিল জড়ানো। বিষয় মাতৃকুল, পিতৃকুল, মাতামহ, পিতামহ, পিতা, মাতা, রত্নেশ্বর নিজে সকলে এতে জড়িয়েছিলেন। কিন্তু কলঙ্কই বলো আর অগৌরবই বলো, সবটাই ভ্রান্তিবশে একটি অকিঞ্চিৎকর সত্যকে গোপন করতে গিয়ে সৃষ্টি করেছিলেন নিজেরাই। তারা সত্যকে প্রকাশ করতে পারেননি। সেই সত্যকে প্রকাশ করে জবানবন্দি দিয়ে আমি মুক্ত হতে চাই। হাসলে সুরেশ্বর। তারপর সে ঠান্ডা চায়ের কাপটা তুলে নিলে। সুলতা বললে, ওটা জল হয়ে গেছে। রেখে দিলে সুরেশ্বর। সুলতা ডাকলে, রঘু। রঘু ঘরের দরজার ওপাশেই বোধহয় বসে বসে ঢুলছিল। এ অভ্যাস তার আছে। সুরেশ্বরের প্রতি তার মমতা, আসক্তি উদরানের দায়ে নয়, এর মধ্যে একটা নেশা আছে। খেয়ালি সুরেশ্বরকে মানুষ করে তার রূপ, গুণ, দোষ, ত্রুটি সবের নেশায় পড়েছে। সব থেকে বেশি সুরেশ্বরের খেয়ালিপনার অত্যাচারের নেশা। সে তাকে ছাড়তে পারে না। সুরেশ্বর ছবি আঁকে, সে দাঁড়িয়ে রং তুলি এগিয়ে দেয়, ধরে। সুরেশ্বর বাজনা বাজায়, সে দরজার পাশে বসে শোনে। সুরেশ্বর মদ্যপান করে, সে উপকরণ তৈরি করে সন্ধ্যা থেকে। সুরেশ্বর রাত্রি জেগে বসে ভাবে, নক্ষত্রখচিত আকাশের দিকে তাকিয়ে থাকে,
সে বসে বসে ঘুমোয়, কিন্তু সামান্য শব্দে জেগে ওঠে। রঘু সামনে এসে দাঁড়ালো। সুলতা বললে, একবার চা করো রঘু, তোমার লালবাবু চা খাননি, জুড়িয়ে গেছে। রঘু বললে, চা খাবে এত রাতে? উটা খাবে না? না। সুলতা বললে, কি ব্র্যান্ডি হুইস্কি? আমি তো জানি তুমি খাও, তা খাও না। না সুলতা, আজ আমি এমন একটা কথাও বলতে চাই নে যার উপর কোনো মাদকের এক বিন্দু প্রভাব পড়ে। চা নিয়ে আয় রঘু। তাই আনো তাহলে। এক কাজ করো, বেশি করে তৈরি করে ফ্লাস্কে পুরে দাও, দরকার মতো আমরা ঢেলে নেব। আর চলো, আমি একটা ফোন করব। সুলতা রঘু চলে গেল। সুরেশ্বর এসে কাঁচের জানালায় দাঁড়ালো রাস্তার দিকে চেয়ে। সামনে ফ্রিস্কুল স্ট্রিট। রাস্তাটা নির্জন হয়ে এসেছে। মধ্যে মধ্যে রিকশা যাচ্ছে, আর পায়ে হেঁটে যাচ্ছে 2-4 জন ফিরিঙ্গি এবং লুঙ্গি পরা মুসলমান। এ রাস্তাটায় এদের বাসি বেশি। রানী রাসমণির শ্বশুর প্রীতিরাম মাঢের কাছে জমি সংগ্রহ করেছিলেন কুড়ারাম ভট্টাচার্য। 1 বিঘা জমি ব্রাহ্মণকে দিয়েছিলেন তারা। কুড়ারাম অর্থ উপার্জন করে জমিদারি কিনেও তার বাল্যকালের অভ্যাস ছাড়তে পারেননি। প্রথম জীবনটা গেছে নিদারুণ কষ্টের মধ্যে। বাপের মৃত্যুর পর মায়ের হাত ধরে পথে পথে বেরিয়েছেন ভিক্ষে করে। মা বেশি দিন বাঁচেননি, ঘর থেকে বেরিয়ে 6 মাসের মধ্যেই আত্মহত্যা করেছিলেন। কাল হয়েছিল তার রূপ। ভট্টাচার্য বংশের রূপ আছে অনেক দিন থেকে। গৌরবর্ণ রং, ব্রাহ্মণ পণ্ডিতি চেহারা। এটার অবশেষ কীর্তিহাটের 20-30 ঘর ভট্টাচার্যের বাড়িতে আজও আছে। কুড়ারামের মা রূপের সে প্রদীপ শিখাকে আরও উস্কেই শুধু দেননি, সে প্রদীপে কিছু ঘৃত সিঞ্চনও করেছিলেন। তার রূপ ছিল প্রতিমার মতো। হেরে পালালো হিজলির নবাবের সৈন্যরা ঘর জ্বালিয়ে লুঠে শিবরামকে হত্যা করে যেদিন রাত্রে, সে রাত্রে প্রথমেই ছেলের হাত ধরিয়ে স্ত্রীকে শিবরাম জঙ্গলে পাঠিয়ে দিয়েছিলেন। নিজে ছিলেন কিছু ঘুষ দিয়ে ঘরটাকে বাঁচানোর জন্য, কিন্তু তারা সব লুঠে ঘর জ্বালিয়ে তাকে হত্যা করে চলে গিয়েছিল। কুড়ারামের মা গ্রামে পরদিন ফিরে স্বামীর সৎকার করে আশ্রয়ের জন্য গ্রামের লোকের সঙ্গেই পথে বেরিয়েছিলেন। গোটা গ্রাম পুড়ে গেছে, সবাই নিরাশ্রয়। তার উপর বর্গির ভয়, কিন্তু বর্গিরা এদিকে আসেনি। তারা চন্দ্রকোনা, মেদিনীপুর, দিগনপুর, ক্ষীরপাই হয়ে চলে গিয়েছিল বর্ধমানের দিকে। পাঁচালিতে আছে। তবে কোনো কোনো গ্রাম বর্গি দিল পুড়াইয়া, সেসব গ্রামের নাম শুনো মন দিয়া। চন্দ্রকোনা, মেদিনীপুর আর দিগনপুর, ক্ষীরপাই পোড়ায়ে যায় বর্ধমান শহর। লোকে ভাগীরথী পার হয়ে আশ্রয় নিয়েছিল নানান স্থানে। হুগলি জেলায় গিয়ে উঠেছিলেন কুড়ারামের মা ছেলের হাত ধরে। কটা ছেলে মরে হয়েছিল কুড়ারাম। কয়েকটি সন্তানের জননী কুড়ারামের মা, কিন্তু রূপ তার যথেষ্ট ছিল। ছেলেও রূপবান। তাদের দেখে মমতা করে আশ্রয় দিয়েছিলেন একটি বর্ধিষ্ণু ঘরের প্রবীণা মহিলা। রান্নার কাজ দিয়েছিলেন। কুড়ারামকে দিয়েছিলেন পূজার ফুল তোলার কাজ। 6 মাস পর তার মা একদিন রাত্রে গলায় দড়ি দিয়েছিলেন। কুড়ারাম জানত তার মাকে উত্ত্যক্ত করে তুলেছিল ওই বংশের একটি ছেলে। সে বুঝতে পারত প্রথমটা নিরাপদেই ছিল ওই বৃদ্ধা গৃহিণীর কৃপায়। তিনি তার মাকে আপনার ঘরে নিয়ে শুতেন। তিনি মারা গেলেন। তার শ্রাদ্ধ শান্তি চুকতেই একদিন রাত্রে মা চিৎকার করে উঠলেন। তিনি ঘুমিয়েছিলেন। ঘরের একটা দরজা খোলাই শুধু দেখেছিলেন, আর কিছু তিনি দেখেননি। মা উদ্ভ্রান্তের মতো হাঁপাতে হাঁপাতে দরজাটায় পিঠ দিয়ে দাঁড়িয়েছিলেন। দরজাটার খিল ছিল না। তারপর তিনি আবার ঘুমিয়ে পড়েছিলেন। সকালে দেখেছিলেন তার মা ঘরে নেই। বাইরে অনেক গোলমাল। ওই বাড়িরই খিড়কির পাড়ের একটা গাছের ডালে গলায় দড়ি দিয়ে মা ঝুলছেন। কুড়ারাম মায়ের সৎকারও করেনি। ভয়ে সে পালিয়ে গিয়েছিল।
তারপর ভিক্ষা করতেন। রাত্রে কোনো গ্রামে কারুর দাওয়ায় কিংবা গাছতলায় খুঁজে নিতেন আশ্রয়, একান্ত অনাহুতের মতো। এরই মধ্যে আবার একটা আশ্রয় তার মিলল। সেও তার রূপের জন্য। তিনি এসে পড়েছিলেন হুগলি শহরে। তখন মস্ত শহর হুগলি। হুগলিতে নবাবের ফৌজদার থাকেন। রাজা তখনও হননি। বাবু নন্দকুমার তখন হুগলির ফৌজদার। হুগলিতে তখন ইংরেজদের কুঠি। তখন সুতানুটিতে তারা নতুন শহর পত্তন করে কুঠি তৈরি করে কলকাতা নাম দিয়েছে বটে, কিন্তু হুগলির তখনও খুব জমজমাট। পাশেই চুঁচুড়োতে ওলন্দাজদের কুঠি ও আড্ডা। চন্দননগরে ফরাসিরা রয়েছে, দিনেমাররা শ্রীরামপুরে। এর সঙ্গে আরমানি মুসলমান ব্যবসাদাররা আছে। এ এক নতুন রাজ্যে এসে পড়েছিলেন কুড়ারাম। ব্রাহ্মণের ছেলে, ছেলে মানুষ, একটা ভয় তার ছিল এই ম্লেচ্ছের শহরে এসে কোথায় জাত চলে যাবে। সেই ভয়ে এসে আশ্রয় নিয়েছিলেন দেবস্থলে, চুঁচুড়োর ষাঁড়েশ্বর তলায়। এই রূপবান খুদে বামুনের ছেলেটিকে যাত্রীরা সমাদর করত। মেয়েরা বামুন ধরে খাওয়াতো, কিছু দক্ষিণে দিত। ওখানেই কিছু মন্ত্রতন্ত্র শিখেছিলেন। সেই শেখার দায়ে লেখাপড়াও, কিছুটা বাংলা, কিছু মুখস্থ করে সংস্কৃত পড়ে এই জীবনের গোড়াপত্তন করে নিয়েছিলেন। সময়টা তখন কিন্তু মানুষের সুখে শান্তিতে বাঁচার পক্ষে নিরাপদ ছিল না। বর্গি গিয়েছে, কিন্তু তারপর থেকেই এই সব সাহেবান লোক এই শান্ত নিরীহ দেশের বুকে নিদারুণ দাপাদাপি শুরু করলে। নিজেদের মধ্যে ঝগড়া, নবাবের সঙ্গে ঝগড়া, এসব লাগিয়েই রাখলে। আজ ফরাসির সঙ্গে ইংরেজের ঝগড়া হয়, ইংরেজরা চন্দননগরে গিয়ে কামান দাগে, কাল ফরাসিরা হামলা করে। এরই মধ্যে খবর রটল নবাব আলীবর্দী খাঁর ইন্তেকাল হয়েছে। তার নাতি সিরাজদৌল্লা নবাব হয়েছেন। নবাব সিরাজদৌল্লা ইংরেজদের ওপর চটা, ফরাসিদের সঙ্গে আঁতাত বেশি। সুতরাং হুগলি অঞ্চলের অনেক লোক মনে মনে শঙ্কিত হয়ে উঠল। তখন কুড়ারাম ভট্টাচার্যের বয়স 15-16। তিনি ঠাকুরের স্থান ছাড়েননি বটে, কিন্তু এ এলাকা ছাড়িয়ে অন্য এলাকাতে আসা যাওয়া শুরু করেছেন। এদেশে তখন অনেক ছোটোখাটো বিদেশি ব্যবসাদার ব্যবসা করে, যারা লিখতে পড়তে জানে না। এদের মধ্যে মুসলমান বেশি। আফগানিস্তান, পারস্য, আরব দেশ থেকে এদেশে এসে কাঁধে করে মাল বয়ে ব্যবসা শুরু করে। খাতা একটা রাখে, তাতে ধারে মাল যাদের দেয় তাদের নাম লিখিয়ে নেয় অন্যকে দিয়ে, এবং এ থেকেই তারা কেউ কেউ হয়েছে ইতিহাস বিখ্যাত মীর হাবিবের মতো রাজনীতি ক্ষেত্রে ধুরন্ধর। ব্যবসার ক্ষেত্রে বড় গদি ফেঁদে বসে ধনী হয়েছে এমন লোকও অনেক আছে। বাংলাদেশে কাবুলিরা এখনও আছে। সুরেশ্বর যখন কীর্তিহাটে প্রথম যায় পিতৃ শ্রাদ্ধ উপলক্ষে, তখন কাবুলিওয়ালাদের টাকা আদায়ের সময় সে তাদের লাঠি এবং খাতা হাতে ঘুরতে দেখেছে। সে খাতা বাংলায় লেখা। সে আমলে এ ধরনের ব্যবসাদার ছিল প্রচুর। এই কুড়ারাম ভট্টাচার্য তাদের খাতা লিখে দিতেন। এই কর্মযোগেই তিনি চেষ্টা করে পার্সি লিখতে পড়তে শিখেছিলেন। কুড়ারামের রূপ শুধু দেহেই ছিল না, তার হাতের লেখাতেও রূপ ছিল। লেখা ছিল গোটা গোটা ছাপার হরপের মতো। ফলে দেব মন্দিরের যৎকিঞ্চিত কাঞ্চনমূল্যের দান ও দক্ষিণার এলাকা ছেড়ে সামনে এই শহরগঞ্জের মুনাফার প্রশস্ত ক্ষেত্র তাকে হাতছানি দিয়ে ডেকে অনায়াস প্রবেশাধিকার দিয়েছিল। তিনি ধনী মুসলমান ব্যবসায়ীর গদিতে মুন্সি নিযুক্ত হয়েছিলেন মাসিক 5 শিকাতঙ্কা বেতনে। এখানে তিনি পাকা হিসাব নবিশ হয়ে ওঠেন। তখনও বয়স 20 হয়নি। সেই সময় খবর রটল নবাব সিরাজউদ্দৌলা কলকাতা দখল করে কেল্লা উড়িয়ে দিয়েছেন। ইংরেজরা পালিয়েছে ফলতার দিকে। হুগলিতেও কি হয় অবস্থা। বহুজন কারবার বন্ধ করে পালাচ্ছে। হাঙ্গামা মিটলে আসবে, খুলবে। কুড়ারামও সরে এসেছিলেন হুগলি থেকে। গঙ্গার স্রোত এবং বাদশাহী সড়ক, এই দুটো পথ থেকে যে যত দূর যেতে পারে সে তত নিরাপদ। লোকে তাই পালাচ্ছিল। কুড়ারামও হুগলি থেকে সরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন তারকেশ্বরে। আবার ধরেছিলেন দেবতাকে।
এখানে থাকতেই খবর পেয়েছিলেন পলাশিতে নবাবের সঙ্গে ইংরেজ কোম্পানির লড়াই হয়ে একটা হেস্তনেস্ত হয়ে গেছে। নবাব সিরাজউদ্দৌলা হেরেছেন। শুধু তাই নয়, হেরে তিনি পালিয়ে যাচ্ছিলেন তার বেগমকে নিয়ে, কিন্তু ভগবান গোলা থেকে তাকে গ্রেপ্তার করে এনে নতুন নবাব সিরাজউদ্দৌলার সিপাহসালার মির্জাফর আলী খাঁয়ের ছেলে মিরন তাকে খুন করিয়েছে। সুতরাং এখন মোটামুটি আর লড়াই টড়াই হবে না, এবং ইংরেজ কোম্পানিরই এখন পাশার দানের পোয়া 12। যে যেখানকার সে সেখানে ফিরল। হুগলিতে বরং বেশি লোক ফিরল, কিন্তু কুড়ারাম ফিরলেন না। তখন তার জীবনে যৌবনের নেশা লেগেছে। তিনি তারকেশ্বর মন্দিরে পূজক পুরোহিতদের আশ্রয়েই ছিলেন, পুজোয় সাহায্য করতেন। লোকরঞ্জনে ক্ষমতা ছিল, উপার্জন বলতে গেলে সামান্য, কিন্তু ওই তারকেশ্বরে আসত এক সম্পন্ন ঘরের কিশোরী কন্যা। তার মানত ছিল, আসত সে সপ্তাহে 2 দিন করে। রূপবতী কিশোরী, কোষ্ঠীতে আছে 14 বছরের বৈধব্য যোগ। এই জন্যই তারকেশ্বরে নিয়মিত অর্চনার সংকল্প ব্রতের মতো পালন করে প্রাচীন জমিদার বংশ। কিন্তু সম্পদ এখন যাবার পালা। তাতেও অবশ্য কম কিছু নেই। বাড়িতে হাতি আছে, পালকি আছে, চাকরানভোগী বেহারা আছে, ঘোড়া তো আছেই। ও অঞ্চলে নামডাক যথেষ্ট, লোকে রাজাই বলতো। তাঁর ওই একটি কন্যা। কুড়ারাম এই কন্যার রূপে মুগ্ধ হলেন এবং নিজের রূপ এবং ব্রাহ্মণ বংশের বৈশিষ্ট্য গৌরবে মনেও করলেন না যে ব্রাহ্মণ পুত্র হলেও তিনি রাখাল এবং সে রাজকন্যা। মেয়েটিও মুগ্ধ হয়েছিল। পাঁচালিতে তাই বলেছেন কুড়ারাম, দুরু দুরু কম্পে বুক, হস্তকম্পে শুষ্ক মুখ, বাক্যবদ্ধ হইন মুখ আশীর্বাদী দিতে, মিটি মিটি কন্যা হাসে, কপট রোষের ভাসে, বোবা ঠাকুরের পাশে পুষ্প নারী নিতে, চোখের পলক ঠারি জানাইয়া দেয় কুমারী, মন সমর্পণ করি দিয়াছি তোমাকে, আমি পাগল হইলাম তারকেশ্বরে ধেয়াইলাম, পূর্ণ করো মনস্কাম পাওয়াও কন্যাকে। কিন্তু তারকেশ্বর সে মনস্কামনা পূর্ণ করেননি, বরং কপালে লিখেছিলেন লাঞ্ছনা। মাস 4 মধ্যে কথাটা প্রকাশ হয়ে গিয়েছিল। সঙ্গে আসতেন বৃদ্ধা ঠাকুমা, দাসী, পাইক, গোমস্তা। ঠাকুমাই নাতনিকে নিয়ে পূজা অর্চনা করাতেন। দাসীও থাকতো অবশ্য একটু দূরে। ক্রমে ক্রমে ইশারা ইঙ্গিত থেকে কথাবার্তাও হয়েছিল। বুড়ি ঠাকুমা এই রূপবান যুবককে দেখে ভুলেও ছিলেন। তার ক্রমে ক্রমে ধারণা হচ্ছিল বাবা তারকনাথই এই কুড়ারামের ছদ্মবেশে বা কুড়ারাম হয়ে জন্মে তার নাতনির বর হতে এসেছেন। পাঁচালিতে তার বর্ণনা আছে। ইশারা ইঙ্গিত হইতে হাতে হাতে ছুঁতে ছুঁতে দোহে যায় মজি দুহুতে, ঠাকুমাও বোঝে। এই ঠাকুমাই বলেছিলেন ছেলেকে, দেখ এই ছেলেই বুঝি বর, এরই সঙ্গে বিয়ে দে, একেবারে সাক্ষাৎ শিব রে, সাক্ষাৎ শিব। কিন্তু ছেলে তাতে তুষ্ট তো হনইনি, রুষ্ট হয়েছিলেন প্রচণ্ডভাবে। একটা পুজুরি বামুন, ওই পাণ্ডা শ্রেণীরও চাকর, সে হবে তার জামাতা? তিনি মুখে কিছু বলেননি মাকে, কিন্তু কন্যা ও মায়ের পরের আসবার নির্দিষ্ট দিনের আগেই হাতি চড়ে এসেছিলেন এবং মহান্তের সঙ্গে কথা বলে গিয়েছিলেন। মহান্ত তারকেশ্বরের মহান্ত। তিনি কুড়ারামকে ডেকে খুঁটির সঙ্গে বেঁধে অপমান ও লাঞ্ছনার শেষ রাখেননি। দেবতার পূজা সেবা করতে গিয়ে যাত্রী কুমারী কন্যার উপর পাপ দৃষ্টি দাও তুমি পাষণ্ড, তুমি বদমাস শয়তান, পাপী হো। তারপর হুকুম দিয়েছিলেন সেই দিনই সূর্যাস্তের পূর্বে সে যেন তারকেশ্বর ছেড়ে চলে যায়, না গেলে দুনিয়াতে সে আর থাকবে না। তাতেই ক্ষান্ত হননি, পাইক সঙ্গে দিয়ে হুগলি পর্যন্ত তাকে তাড়িয়ে রেখে আসবার ব্যবস্থা করেছিলেন। হুগলি এসে তিনি কয়েকদিন মুহ্যমান হয়ে পড়ে আবার মহোদ্যম নিয়ে অর্থোপার্জনের জন্য ব্যস্ত হয়েছিলেন। টাকা রোজগার করে বড়লোক হয়ে ওই কন্যাকে তিনি বিবাহ করবেন। ব্যবসা তিনি পারবেন না তা জানতেন। তিনি চেয়েছিলেন চাকরি,
এমন চাকরি যাতে মাইনেটা কিছু নয়, তার থেকে অনেক বেশি পাওয়া যায় ঘুষ। ঘুষকে তখন ঘুষ বলতো না, স্বতন্ত্র স্বতন্ত্র ক্ষেত্রে স্বতন্ত্র স্বতন্ত্র নাম ছিল। পাইকের উপরি তলবানা, গোমস্তার উপরি তহুরি, নায়েবের নায়েব সেলামি, আমলাদের পার্বণী, দালালের দালালির উপরেও দস্তুরি, সাহেবের ভেট, ডালি। কুড়ারাম বেছে বেছে জমিদারি সেরেস্তা পছন্দ করেছিলেন এবার, এবং এসে উঠেছিলেন প্রাচীন উত্তর রাঢ়ী কায়স্থ জমিদারি বাড়ি বাঁশবেড়ের কাছে। দাতার বংশ নিত্য প্রভাতে উঠে ব্রাহ্মণকে নিষ্কর দিতেন কিছু। বাঁশবেড়ে জমিদারদের রাজা খেতাব আজও লোকসমাজে বহাল আছে। সকালে রাজার কাছে দর্শন প্রার্থী হলে রাজা বলেছিলেন, তাই তো ঠাকুর, সাক্ষাৎ দেবতার মতো তোমার রূপ, তা বিলম্বে এলে? এক্ষুনি যে নিয়ম মতো দান একজন নিয়ে গেল বাবা, তুমি কাল এসো। কুড়ারাম বলেছিলেন, হুজুরের কাছে নিষ্কর দান প্রার্থী হয়ে আসিনি আমি একটি কর্মপ্রার্থী হয়ে এসেছি। কর্ম? তা দেবকর্ম লোকজন তো যথাযথ রয়েছে এখন। তা হাত জোর করে কুড়ারাম বলেছিল, দেবকর্ম আমি জানি হুজুর, কিন্তু তার প্রার্থনায় আসিনি ঠিক, এসেছি হুজুরের সেরেস্তাখানায় কোনো কর্মের জন্য। আমি পার্সি জানি, বাংলা জানি, হিসাব নিকাশ রাখতে পারি। বলো কি? কই তোমার হস্তাক্ষর দেখি। হাতের লেখা দেখে খুব খুশি হয়ে কাজ দিয়েছিলেন তিনি। এখানে বছরখানেক কাজ করে পাকা জমিদারি সেরেস্তার পাটোয়ার হয়ে উঠেছিলেন। আমিনের কাজ তাও শিখেছিলেন, কিন্তু এরই মধ্যে খবর তিনি পেয়েছিলেন যে সেই কন্যার বিবাহ ইতিমধ্যে হয়ে গেছে। শুনে প্রথম ভেবেছিলেন কাজকর্ম ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবেন, কিন্তু কয়েকদিন পর মদ্যপানে দীক্ষা নিয়ে এই বিরহ ভুলেছিলেন। পাঁচালিতে লিখেছেন, ভুলিতে বিরহ জ্বালা লইনু জপের মালা, ভরিয়া নারিকেল মালা খাইনু কারণ, পাইনু সান্ত্বনা তাতে জননী চরণ প্রসাদে, কর্ম করি সাথে সাথে হয় উপার্জন। সুরেশ্বর হাসলে। এই ধরনের শক্ত বস্তুনিষ্ঠ মানুষ না হলে কুড়ারাম ভট্টাচার্য বাংলার জমিদারি বন্দোবস্তের ক্ষেত্রে অজ্ঞাতনামা কীর্তিমান ব্যক্তি হতে পারতেন না, রায়বংশ প্রতিষ্ঠা করতে পারতেন না। তবে তার এই পথে কঠিন পরিশ্রমে দৃঢ় পদে অগ্রসর হওয়ার কারণটা বোধহয় ছিল এই কন্যাটির পিতৃবংশের সর্বনাশ। সেটা তিনি সচেতন মনে জানতেন না বোধহয়, তবে অচেতন মনের গভীরে ছিল এই বাসনা। না হলে 3 বছর পর যখন খবর রটল নবাব জাফর আলীকে নবাবী গন্দি থেকে নামিয়ে কোম্পানি তার জামাই মীর মোহাম্মদ কাশেম খাঁকে তক্তে বসাচ্ছেন এবং কাশেম খাঁ খুব কাজের লোক, তখন বাঁশবেড়ের চাকরি ছেড়ে তিনি মুর্শিদাবাদ রওনা দিতেন না। বাঁশবেড়ের কর্তাই তাকে সুপারিশপত্র লিখে দিয়েছিলেন কান্দির উত্তর রাঢ়ী কায়স্থ বংশের সন্তান নবাব সরকারের কানুনগো, তখন নাম ছিল বঙ্গাধীপ, প্রাণগোবিন্দ সিংহের কাছে। কুড়ারামের হাতে তখন 5,000 টাকা জমেছে। তখনকার দিন পথ নিরাপদ ছিল না। তারপর নবাব বদলের কাল। কুড়ারাম হুগলিতে গিয়ে কোম্পানির কুঠিতে টাকাটা জমা দিয়ে বরাত নিয়েছিলেন কাশিমবাজারের কুঠির ওপর। মুর্শিদাবাদ এসে পড়েছিলেন মরশুমের সময়। নবাব কাশেম আলী খাঁ তখন শ্বশুর মির্জাফরের আমলের যত বিশ্বস্ত কর্মচারী তাদের প্রত্যেককে হিসাব নিকাশের দায়ে ফেলে তাদের কাছ থেকে টাকা আদায় করছেন। জাফর আলীর রাজস্ব বিভাগের কর্তা ছিলেন কিনুরাম এবং মণিলাল। তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষান্ত হলেন না, তাদের প্রাণদণ্ড দিলেন। 6 বহন হরকরা জাফর আলীর পেয়ারের হরকরা ছিল। তারও দশা হলো এই। এমনকি হারেমের দাসীবাদীরাও দায়ে পড়ল। রাত্রে কান্না শোনা যেত। তামাম অবস্থাপন্ন কর্মচারীর তখন হিসাব হচ্ছে, সুমার হচ্ছে পরগনাওয়ারি। নতুন বিচক্ষণ পাটোয়ারের প্রয়োজন হয়েছে নবাব সরকারে প্রাণগোবিন্দ সিংহের। নির্দেশ মতো নবাবের প্রিয় পাত্র মুৎসুদ্দিনের প্রধান আলী ইব্রাহিম খাঁর বিশ্বাসভাজন মুন্সির হাতে 1,000 টাকা নজরানা দিয়ে
কানুনগোদের অধীনে কর্ম পেলেন কুড়ারাম, পেলেন প্রাণ গোবিন্দ সিংহের অধীনে নয়, তার ভাই কানুনগো গঙ্গা গোবিন্দ সিংহের অধীনে। শুধু কর্মই পাননি, জীবনে প্রথম সঙ্গিনীও জুটে গিয়েছিল। সেদিন সন্ধ্যার পর কানুনগো গঙ্গা গোবিন্দ সিংহ যাচ্ছিলেন কান্দি মোকাম। খাগড়া ঘাটে গঙ্গা পার হয়ে ওপারে গিয়ে উঠবেন পালকিতে। পালকি, বেহারা, সিপাহী, পাইক সেখানে হাজির থাকবে। গঙ্গার ঘাট পর্যন্ত তিনি সিংজিকে নৌকায় তুলে দিতে গিয়েছিলেন। ফিরবার পথে তখন রাত্রি প্রায় 1 প্রহর। লালবাগ মুর্শিদাবাদের পর বাকি সবই তখন পল্লীগ্রাম। অন্ধকার পথ, গঙ্গার ধারে সিদ্ধির জঙ্গল, বড় বড় আমবাগান, পথের দুধারেও জঙ্গল। তিনি সন্তর্পণে আসছিলেন একলাই। জীবনের প্রথম থেকে পথে পথে ঘুরে গাছতলায় রাত্রি কাটিয়েছেন তিনি। দুঃসাহস তাকে যেন আশ্রয় করেছিল ভাগ্য ফল হিসাবে। হাতে ছিল একগাছি গুপ্তি লাঠি, লাঠি হিসাবেও মজবুত। একেবারে ডগায় পড়ানো ছিল লোহার বোলো। হঠাৎ এক সময়ে কে যেন ছায়ামূর্তির মতো ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এসে একেবারে তার উপরেই আছড়ে পড়েছিল। ধাক্কাটা আচম্বিতে, অতর্কিতে। পাশের একটা বাগান থেকে বেরিয়ে দৌড়ে রাস্তা পার হয়ে ওপারের জঙ্গলে ঢুকবার মতলব ছিল তার, কিন্তু কুড়ারামের উপর আছড়ে পড়ল। কুড়ারাম পড়ে গেলেন, সেও পড়ে গেল। কিন্তু আশ্চর্য হলেন কুড়ারাম। যার ধাক্কা খেয়েছেন সে অত্যন্ত হালকা মানুষ, হালকাও বটে, কোমলও বটে, হয় বালক না হয় স্ত্রীলোক। আঘাত তিনি পাননি, পড়েই গিয়েছেন। সঙ্গে সঙ্গে উঠে বসে তিনি তার গুপ্তিটা কুড়িয়ে নিয়ে ডান হাতের মুঠোয় ধরে বললেন, কৌন হো তুম? উত্তর পাননি, দেহটা প্রায় নিশ্চল হয়ে পড়ে আছে। তখন হেঁট হয়ে তার গায়ে মুখে হাত বুলিয়ে বুঝেছিলেন সে স্ত্রীলোক। গন্ধেও বুঝেছিলেন, চুলের গন্ধ পেয়েছিলেন। আবার নেড়ে দেখেছিলেন তার মুখ, নাকের কাছে হাত দিয়েছিলেন শ্বাস প্রশ্বাস পড়ছে কিনা দেখবার জন্য। শ্বাস প্রশ্বাস পড়ছিল। তার সঙ্গে হাতে ঠেকেছিল বেসর, নাকের বেসর। মুসলমানই। এবার পোশাক নেড়ে দেখেছিলেন। হ্যাঁ, গায়ে কাঁচুলি ওড়না রয়েছে। কি করবেন ভেবে পাননি। ফেলে চলে যাবেন? যাওয়াই উচিত ছিল, কিন্তু দুঃসাহসী নবযুবক কুড়ারাম এই রাত্রে নির্জনে এমন একটি বিচিত্র রোম্যান্স ত্যাগ করে যেতে পারেননি। তাকে ধরে তুলতে গিয়েছিলেন। ততক্ষণে সে কাতরে বলে উঠেছিল, ছোড় দো, মুঝে ছোড় দো, খোদা কসম, কুছ নেহি মেরি পাস। কুড়ারাম বলেছিলেন, লে বাবা, যা ভেবেছি, পেঁয়াজ রসুনের গন্ধ বাবা, উফ। সঙ্গে সঙ্গে সে বলেছিল খাঁটি বাংলায়, তোমার পায়ে পড়ি, তোমার পায়ে পড়ি। কুড়ারামের বিস্ময়ের সীমা ছিল না। বলেছিলেন, কে তুমি? তুমি কে? একজন রাহি। নবাবের লোক নও? সিপাহী নও? চাকরি করি নবাব সেরেস্তায়, সিপাহী নই। তুমি কে? নবাব মহলের বাঁদি, বুড়ো নবাবের ছেলে মিরান আলীর বাঁদি। হিন্দু বামুনের মেয়ে ছিলাম, আমাকে ধরে এনেছিল। নবাবজাদা মরে গেল, বাঁদিদের কতক দিয়ে দিয়েছিল একে ওকে। আমি মণি বেগমের কাছে ছিলাম। নতুন নবাব সব বাঁদিদের খোঁজা দিয়ে মারপিট করাচ্ছে, ছ্যাঁকা দিচ্ছে, বলছে নবাবি টাকা জহরত কার কাছে কি আছে নিকাল। যা ছিল দিয়েছি, তবু রেহাই নেই। একটা হীরের আংটি ছিল, সেটা ঘুষ দিয়ে আমি পালিয়েছি। পালাবো আমি, আমাকে ছেড়ে দাও, কিছু নেই আমার। সুরেশ্বরের চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল একটা মানুষের ব্যস্ত ত্রস্ত উচ্চ পদক্ষেপের শব্দে। জুতো পায়ে দেওয়া 20 শতাব্দীর মানুষ ছুটে চলেছে। কর্পোরেশন স্ট্রিট থেকে মোড় ফিরে একটা লোক ছুটে পালাচ্ছে। তার পিছনে 3 জন যেন তাকে ধরবার জন্যই ছুটছে। হয়তো একটু পরেই শোনা যাবে কোলাহল। কেউ কাউকে ছুরি মেরেছে, অথবা দুজনেই দুজনকে মেরেছে। ফ্রি স্কুল স্ট্রিট এখান থেকে খানিকটা দক্ষিণে গিয়েই। এখনও সেই 19 শতাব্দীর শেষ, যখন ইংরেজের জীবন উদ্দাম হয়ে উঠে ফিরিঙ্গি সভ্যতার সৃষ্টি করেছিল, সেই সভ্যতার রাজ্য বা সাম্রাজ্য।
তার সঙ্গে আছে মুসলমান আমলের ওই কালের জের, যে কালে কুড়ারাম ভট্টাচার্য ওই মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিলেন। মেয়েটিকে কুড়ারাম ছেড়ে দেননি, ঘরে এনেছিলেন, আশ্রয় দিয়েছিলেন। মির্জাফরের ছেলে মিরন বজ্রাঘাতে মারা গেছে তখন বছরখানেক আগে। লোকে বলছে ঢাকায় পথে নৌকোতে নির্বাসনে যাচ্ছিলেন সিরাজ জননী আমিনা বেগম আর সিরাজের প্রধান শত্রু তার মাসি ঘাসেটি বেগম। ঘাসেটি বেগম বলতে গেলে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে জাফর আলী খাঁয়ের চেয়েও বড় ছিলেন। এর চরিত্র নিয়ে কুৎসিত কথা এবং গল্পের আর অন্ত নেই। তবুও তো নারী, আলীবর্দীর কন্যা, ঢাকায় পাঠানো হচ্ছিল যেন আর কোনো গণ্ডগোল না হয়। মিরন ছিল প্রধান উদ্যোগী, কিন্তু তার আসল মতলব ছিল অন্য। সিরাজের বেগম যারা ছিল তাদের এক লুৎফান্নিসা বেগম আর উমাদাত উন্নিসা বেগম ছাড়া বাকিদের সব ভাগ বাটোয়ারা করে দিয়েছিল মিরন আমির ওমরাহদের মধ্যে। ক্লাইভ সাহেবের সাঙ্গপাঙ্গরাও নাকি সব থেকে খুবসূরতি যারা তাদের বেছে নিয়েছে, কিন্তু এই কয় বেগমকে নিয়েছিল সমস্যা। লোকের ভয়ে লুৎফান্নিসা আর উমাদকে বিলি করতে পারেনি বা নিজেও নিতে পারেনি মিরন। লুৎফান্নিসাকে নাকি বলা হয়েছিল, কাকে পছন্দ করো তুমি বলো। লুৎফান্নিসা বলেছিল, হায় মেরি নসিব, হায় সারম কি বাত। কেন কেন? হাতির উপর যার চড়া অভ্যেস বা হাতিতে যে চড়েছে তাকে কতকগুলো গিদ্ধার দেখিয়ে বলছে, বলো কোন গিদ্ধার তোমার পছন্দ। উমাদাত উন্নিসা ছিল সিরাজের বিয়ে করা বেগম, তাকে কিছু বলতে সাহসী করেনি। কিন্তু যতদিন আমিনা ঘাসেটি বেঁচে আছে ততদিন বিপদ কাটবে না। নবাব আলীবর্দী খাঁর বেটি যদি কোনো রকমে বেরিয়ে একটা আশ্রয় পায় এবং সিপাহীদের সামনে দাঁড়ায় তো কি হবে কেউ বলতে পারে না। মিরন তাদের ঢাকা পাঠাবার নাম করে নৌকায় চড়িয়ে নিয়ে গিয়ে পদ্মার বুকে নৌকোটা ডুবিয়ে দেবার ব্যবস্থা করেছিল। কেউ জানবে না, কেউ দেখবে না, পদ্মার বুকের ওপর কোনো সাক্ষী থাকবে না, তাই ডুবিয়ে দিয়েছিল। কিন্তু আমিনা ঘাসেটির নৌকা যখন ডুবছে তখন তার উপর দাঁড়িয়ে উপরের দিকে মুখ তুলে চিৎকার করে বলেছিল, আরে বেঈমান, বিজলি গিরে রে তেরা শির পর, বিজলি গিরে রে মিরন, তেরা শির পর বিজলি গিরে। তারপর ডেকেছিল আল্লাহ তালাকে। ডাকতে ডাকতেই ডুবেছিল নৌকা, এবং এই চিৎকার অভিশাপ গঙ্গার ধারের অনেক লোক শুনেছিল, তাই আর গোপন থাকেনি। মিথ্যে হয়নি বেগমদের অভিশাপ। সুরেশ্বর জানে এটা কাকতালীয়, অভিশাপ ফলে না। কিন্তু মিরন মরেছিল বজ্রাঘাতে। কুড়ারাম ভট্টাচার্য সেকালের লোক, তিনি অভিশাপ মানতেন, তিনি বিশ্বাস করেছিলেন এতে। বেগমদের অভিশাপে মিরন মরে বজ্রাঘাতে। 7টি ছিদ্র ছিল মাথে, দেখেছে সকলে। পূর্ণিয়ায় বিদ্রোহ দমন করতে যাচ্ছিলেন মিরন শাহজাদা, সঙ্গে কোম্পানির পল্টন কাঁপতেন। মিরনের সঙ্গে বাই ছিল, হাত পা টেপার খানসামা, কাহিনী বলার লোক, এরাও ছিল সেদিন তাঁবুতে। আকাশে মেঘ উঠতেই মিরন ভয় পেয়ে আসর মজলিস সব ফেলে বড় তাঁবু ছেড়ে ছোট্ট একটা তাঁবুর মধ্যে এসে ঢুকেছিল, যেমনভাবে লোকে চোর কুঠিতে লুকোয়। কিন্তু হঠাৎ আকাশ ঝলসে উঠল বিদ্যুতে। কড়কড় কড়াত শব্দে চারদিকটা থরথর করে কাঁপিয়ে ডেকে উঠল মেঘ। বাজ পড়ল মিরনের সেই ছোট তাঁবুতেই। তার মাথায় 7টা ছিদ্র হয়ে গিয়েছিল, মুখখানা ঝলসে গিয়েছিল। সেই সঙ্গেই ছিল এই মেয়ে, অন্য তাঁবুতে। নাম ছিল ফয়জান। ফয়জান তখন মাস 6 এসেছে, গঙ্গার ঘাটে স্নানে এসেছিল। মিরন নৌকো থেকে হুকুম দিয়েছিল, লে আও ও ছোকরিকো। সিপাহীরা তুলে এনেছিল। ব্রাহ্মণের ঘরের বাল বিধবা মেয়ে, সুন্দরী মেয়ে, সত্যকার সুন্দরী মেয়ে। মিরনের সঙ্গে বাইজি, বেগম, চাকর, নফর এরা ফিরল মুর্শিদাবাদ। মিরন শাহজাদা হেরে গিয়ে মরেনি, তাহলে তার তাঁবুর হীরা জহরত, টাকা লুটের সঙ্গে এরাও লুট হতো। কিন্তু মিরন তখন শাহজাদা মিরন, বাপ জাফর আলী মুর্শিদাবাদের তক্তে বসে আছেন। সুতরাং খুব ইজ্জত সম্ভ্রমের সঙ্গেই মিরনের তাঁবুর সব এসে ঢুকেছিল মুর্শিদাবাদ হারামে। মণি বেগম এককালে সিরাজের বিয়ের সময় বাইজি হিসেবে নাচতে এসেছিল। সে আর বউ, 2 বাইজিকেই নিকা করে ঘরে ঢুকিয়েছিলেন জাফর আলী খাঁ। মণি বেগম হয়ে উঠেছিল প্রধান বেগম।
মণি বেগম রূপসী মেয়েটাকে দেখে নিজে নিয়েছিলেন বাঁদি করে, হয় জাফর আলী খাঁর হাত বাড়ানো বন্ধ করতে, কিংবা হয়তো জাফর আলীর নজর তার দিক থেকে সরে অন্যদিকে ফিরতে চেষ্টা করলে এই মেয়েটাকে দিয়ে সেই নজর বন্ধ করতে। কোনটা ঠিক জানতেন এক মণি বেগম। মেয়েটাকে ঘরে এনে তুলেছিলেন কুড়ারাম। রূপ সম্বন্ধে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, বেশ একটু বিশদ বর্ণনা, এ যুগেও রীতিমতো অশ্লীল। কাজী নজরুলের বসন্ত কবিতাটি নিয়ে এ যুগের একজন বিশিষ্ট মহিলা সাহিত্যিক নিষ্ঠুর কথা বলেছিলেন। সে কবিতা এর কাছে কিছুই নয় সেদিক দিয়ে। ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর জাতের, ভারতচন্দ্রের কাব্যগুণ এতে নেই। তারপর কুড়ারাম মেয়েটাকে বলেছিলেন, দেখ, মুসলমান থাকতে তোকে ঘরে ঠাঁই দিতে পারবো না, বাজারে বাইজি হলে সেখানে তুই আমার কথা ভুলবি, আর নবাবের নজর ফের পড়বে, তখন আবার পাকড়াও হবি। তাহলে কি করি বলতো? মেয়েটা কি বলবে? সে বলেছিল, তুমি যা বলবে। সেও মুগ্ধ হয়েছিল কুড়ারামকে দেখে, তাতে সন্দেহ নেই। কুড়ারাম একটু ভেবে নিয়ে বলেছিল, পথ আছে। হয়েছে। কোন পথ? তার আগে বল, পেঁয়াজ রসুন গোস্ত ছাড়া ভাত রুচবে তো তোর? মেয়েটা বলেছিল, আমি তো হিন্দু ঘরের বিধবা, তাই তো খেতাম। কুড়ারাম বলেছিলেন, সেই জন্যই তো বলছি, হিন্দু বিধবা একবার ওসব খেতে ধরলে ছাড়তে পারে না, মুসলমানির চেয়ে বেশি খায়। মেয়েটা বলেছিল, পারবো, তুমি দেখো। কুড়ারাম বলেছিল, তাহলে তোকে বৈষ্ণবী হতে হবে। মহাপ্রভুর ধর্ম, ওতে বাধা নেই। চল, তোকে জিয়াগঞ্জের হরিদাস বাবাজির কাছে নিয়ে গিয়ে ভেগ দিয়ে নিয়ে আসি। ভালো হবে। ফোঁটা তিলক কাটলে, চূড়ো করে চুল বাঁধলে কার সাধ্যি ধরবে তুই নবাব হারেমে বেগম সাহেবের বাঁধিছিলি? তোর নাম ছিল ফয়জান। কথা হচ্ছিল কুড়ারামের বাড়িতে বসে। কুড়ারাম হিসাবের দিক থেকে অত্যন্ত পাকা এবং সেদিকে বুদ্ধি বিচার তীক্ষ্ণ ছিল। নিজে লিখেছেন, যাহা করি রোজগার 3 ভাগ করি, তার 1 ভাগে ব্যয়ভার নিজের পেটের, 1 ভাগ পুঁতে রাখি পিত্তলের ঘটি ঢাকি, অন্য ভাগ লক্ষ্মী রাখি বিশ্বাসী শেঠের। হিসাবি লোকটি মুর্শিদাবাদে 5,000 টাকার বরাত হুন্ডি নিয়ে এসে টাকা ভাঙিয়ে 1,000 টাকা নজরানা দিয়েছিলেন চাকরির জন্য। বাকি 4,000-এর কিছু টাকা হাতে রেখে একটা সামান্য বাড়ি কিনেছিলেন খাগড়ার প্রান্তে, নবাবী শহরের ধার ঘেঁষে। সামান্য 2 কুঠুরি দালান। নবাবের কাছে যারা সাজা পেয়েছিল পূর্বতন নবাবপ্রীতির জন্য, তাদেরই একজনের বাড়ি। বাকি টাকাটা ওই বাড়ির মেঝেতেই পুঁতে রেখেছিলেন। কথা হচ্ছিল সে বাড়িতে বেশ খিল কপাট বন্ধ করে। মেয়েটা আবারও বলেছিল, যা বলবে তুমি তাই করব। তুমি আমাকে বাঁচিয়েছ। প্রাণের ভয়ে যা ছিল সব দিয়ে কোনো রকমে বেরিয়ে জঙ্গল ভেঙে বাগানের পাশ দিয়ে বড় বাগানের তলা দিয়ে কোথা পালাচ্ছিলাম জানি না। হয়তো সাপে খেত, নয়তো কোথাও খানা খন্দকে পড়ে জান যেত। হুম, জান নয়, জীবন বলো। জানে পেঁয়াজের গন্ধ ছাড়ে? মেয়েটা হেসেছিল, বলেছিল, অভ্যেস হয়ে গিয়েছে এমন। ছাড়তে হবে। ছাড়ব। হঠাৎ কুড়ারাম বলেছিল, এক কাজ কর। কি? দাঁড়া বলে একটা ধারালো দা দিয়ে বলেছিলেন, ওই লম্বা বেনিটা আগে কাট। ওই চুল বাঁধা চুল একেবারে কামাতে হবে, নইলে ওই বাহারে চুল আর সিঁথির ঢং যাবে না। কাট। মেয়েটা তাই কেটেছিল, অনেক কষ্টে অবশ্য। চোখ দিয়ে জল পড়েছিল একদিকে, অন্যদিকে হাসছিল। এ যেন এক কৌতুক। নিজে কাটতে পারেনি, বলেছিল, তুমি কেটে দাও। চেঁচাস নে। না। জোরে খড় কাটার মতো পেঁচিয়ে পেঁচিয়ে কেটেছিলেন কুড়ারাম। তারপর বলেছিলেন, আর এক কাজ কর। বলো। বাইরে বেরিয়ে খানিকটা গোবর এনে তাকে দিয়ে বলেছিলেন, খা, খেয়ে শুদ্ধ হ। বামুনের মেয়ে তো, বুঝিস না? নে। বেশ খানিকটা গোবর নিয়ে সে কোঁত করে গিলেছিল অম্লান মুখে। কুড়ারাম বলেছিলেন, হ্যাঁ, তুই বামুনের মেয়ে বটিস। তারপর কলসিতে গঙ্গা জল ছিল, এনে খানিকটা খেতে দিয়েছিলেন, বাকিটা হড় হড় করে তার মাথায় ঢেলেছিলেন।
তারপর বলেছিলেন, যা শুদ্ধ, বল 10 বার। কি বলবি বল দেখি। মেয়েটা বলেছিল, শ্রীহরি 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 শ্রীহরি। ব্যাস, শুদ্ধ। এবার ওই ঘাগরা মাগড়া ছেড়ে আমার কাপড় পর একখানা, কাল শাড়ি কিনে এনে দেব। কুড়ারাম জীবনে বহুবার শাস্ত্রকে নিজের মনোমতো ব্যাখ্যা করে নিয়েছেন, অন্যের ব্যাখ্যার ধার ধারেননি, কিন্তু কখনো শাস্ত্র মানি না বলে ফেলে দেননি। বলতেন, শাস্ত্র হলো বৈতরণী পাড়ের নৌকো, বাইব আমি নিজে, ওপারে পৌঁছলেই হলো। বৈতরণী পার হতে হলে শাস্ত্রতরী ভূমণ্ডলে, আমি নিজ বাহুবলে বাহিব ওপার। মোট কথা, এইভাবেই ব্রাহ্মণ বালবিধবা শ্যামা দাসীকে মিরন ধরে এনে ঘাগরা কাঁচুলি ওড়না পরিয়ে নাম দিয়েছিল ফয়জান। কুড়ারাম তাকে ঘরে এনে মাথা নেড়িয়ে গোবর খাইয়ে গঙ্গা জলে স্নান করিয়ে তিলক ফোঁটা রসকলি কাটিয়ে নাম দিয়েছিল ললিতা বৈষ্ণবী। চুল যখন আবার নতুন করে গজিয়ে এক পিঠ হয়েছিল, তখন তাকে বৈষ্ণবীর চেহারায় ফয়জান থেকেও ভালো লেগেছিল। প্রথম প্রথম ঘরে বন্ধ করে যেতেন সেরেস্তাখানায়, এসে ঘর খুলবার আগেই গলার সাড়া দিতেন। অমনি জানালাটা খুলে ললিতা মুখ বাড়িয়ে হাসত। ললিতার পয়ে ছিল, এবং ললিতা নতুন জীবনে সত্যই কুড়ারামগত প্রাণ ছিল। ঘর করেছিলেন 15 বছর। এর মধ্যে যত উন্নতি হয়েছিল কুড়ারামের, তত সুখী হয়েছিলেন ললিতাকে পেয়ে, এবং বিশ্বাস এমনি গাঢ় হয়েছিল যে তার টাকা কোথায় মাটিতে পোঁতা আছে তাও কুড়ারাম ললিতাকে দেখিয়েছিলেন। সৌভাগ্য কুড়ারামের যে তাঁদের সন্তান হয়নি। গঙ্গা গোবিন্দ সিংহ জানতেন কুড়ারাম বিবাহিত, ললিতাই তার স্ত্রী। তিনিই তাকে 1753 খ্রিস্টাব্দের বর্ষার সময় সাবধান করে দিয়েছিলেন, ভট্টাচ, তুমি একা নও, শুনেছি পরিবার নিয়ে বাস করো, লোকে বলে স্ত্রী সুন্দরী, সেই জন্যে সাবধান করছি হে, সময় থেকে অন্তত পরিবারকে ঘরে রেখে এসো, কোম্পানির সঙ্গে কাশেম আলীর বনছে না। কুড়ারাম সঙ্গে সঙ্গেই সাবধান হয়েছিলেন। নবাব কাশেম আলী রাজধানী সরিয়েছেন মুঙ্গেরে, কোম্পানির কেল্লা কলকাতা থেকে দূরত্ব বাড়িয়েছেন। সুতরাং কুড়ারাম ভুল করলেন না, তিনি কলকাতার দিকেই এগিয়ে গেলেন। মারামারি রক্তারক্তি যা হবার মুর্শিদাবাদ থেকে মুঙ্গের পর্যন্ত হবে। বলতে গেলে মুর্শিদাবাদকে একরকম খালি করছেন নবাব। তিনি কৃষ্ণনগরে এসে এক আস্তানা গেড়ে রাখলেন, দরকার হলেই ওখানে এসে উঠবেন। মহারাজা কৃষ্ণচন্দ্র তখন মীর কাসেমের কোপ থেকে রেহাই পেয়ে কৃষ্ণনগরে ফিরেছেন। মহারাজ তাকে জানতেন, জানবার কারণ নবাব তখন আয় বাড়াচ্ছেন, পরগনায় পরগনায় রাজস্ব বৃদ্ধি করছেন, আবওয়াব চাপাচ্ছেন। সেসব যাদের কলমে হচ্ছে তাদের মধ্যে কুড়ারাম ভট্টাচার্য অন্যতম। কুড়ারামের হিসাব অনুযায়ী দিনাজপুরের রাজার রাজস্ব আগের থেকে 5,76,000 বেড়েছে, নাটোরের বেড়েছে 8 লক্ষ, মহারাজ কৃষ্ণচন্দ্রের সে অনুপাতে কমই বেড়েছে 1,28,000 টাকা। সুতরাং আশ্রয় পেয়েছিলেন সহজেই। সেখানে ছোটোখাটো আস্তানা তৈরি করে রেখেছিলেন, দরকার হলেই সরবেন। নগদ টাকাটা জিম্মা দিয়েছিলেন তার মালিকের মতো উপরওয়ালা গঙ্গা গোবিন্দ সিংহের হাতে। তার পরিমাণ তখন প্রায় 10,000। গঙ্গা গোবিন্দ প্রশ্নও করেননি এত টাকা কোথা পেলে। টাকা আরও বেশি হলেও জিজ্ঞাসা করতেন না, করবেন কেন? ব্যাপারটা তো বলতে গেলে প্রকাশ্য। নবাব কোম্পানি জমিদার সকলেই আয় করছেন। নবাব কাশেম আলী নবাবি নেবার সময় 15 লক্ষ টাকা দিয়েছেন কোম্পানির সাহেবদের। ভানসিটার সাহেবই নিয়েছেন 5 লাখ, হলওয়েল 2,17,000, তাছাড়া কোম্পানির আলাদা। মির্জাফর আলী দিয়েছিলেন 60 লাখ টাকা, একা ক্লাইভকেই দিতে হয়েছিল 20 লাখ। নবাবেরা দিয়ে সেটা প্রজার ঘাড়ে না তুললে পাবে কোথায়? সেদিক থেকে নবাব কাশেম আলী জবরদস্ত। রাজস্ব বাড়িয়ে পূর্বের আয় থেকে 1,10,00,000 টাকা বাড়িয়ে পাকা আয় করেছিলেন। সঙ্গে সঙ্গে বড় বড় জমিদারদের কাছে খেলাতেই হোক আর জরিমানাই হোক আদায় করেছিলেন কোটি দরুনে। তার সঙ্গে সেরেস্তার কর্মচারী পাবে না, এ কি কথা? অন্তত সে আমলে কুড়ারামেরও মনে হয়নি ঘুষের টাকা উপরওয়ালাকে দেখালে তিনি তাকে ধরবেন, এবং গঙ্গা গোবিন্দ সিংহও তা ধরেননি। বেশ সহজভাবেই
নিয়ে রেখে শরণার্থ একটা রসিদ দিয়েছিলেন। মানুষের শরীর, তিনি যদি নাই থাকেন তবে পুত্র পৌত্র যে থাকুক তিনিই দেবেন। কয়েক মাসের মধ্যেই লড়াই বাঁধল। এক কাটোয়াতেই যা মুর্শিদাবাদের আগে যুদ্ধ হলো, নইলে কুড়ারামের কথাই হলো সত্য। যুদ্ধ হলো ঘিরিয়ার উধুয়া নালায়, মুর্শিদাবাদের উত্তর পশ্চিমে। কুড়ারাম আগেই সরে গেলেন গঙ্গা পার হয়ে পশ্চিম তীর ধরে নবদ্বীপ পর্যন্ত, তারপর গঙ্গা থেকে জলঙ্গি ধরে কৃষ্ণনগর। কাশেম আলী গেলেন, আবার বুড়ো নবাব এলেন। এবার আর কুড়ারাম ফিরলেন না, ওই কৃষ্ণনগরে রাজার সেরেস্তাতেই কাজ নিয়েছিলেন। ঠিক ভালো লাগেনি ঝঞ্ঝাট। সে সময় ললিতাকে নিয়ে সুখে থাকবার একটা মোহ তাকে পেয়েছিল, কিন্তু বছরখানেক পর বুড়ো নবাব মারা গেলেন। ছেলে নজুমউদ্দৌলা নবাব হলো, মণি বেগম তার অভিভাবিকা। তখন ললিতা বললে, ফিরে চলো মুর্শিদাবাদ, বেগম আমাকে খুব ভালোবাসতেন। কুড়ারাম ভেবে চিনতে ফিরেছিলেন। ললিতা মণি বেগমের কাছে কিছু বকশিসও পেয়েছিল। বেগম সব শুনে খুশি হয়ে কিছু অলংকার দিয়েছিলেন, আর দিয়েছিলেন একখানা কুঠি। কুড়ারামের মিলেছিল চাকরি নবাব দপ্তরে। নবাব দপ্তরের রস আর বিশেষ ছিল না, নতুন কুঠিতে একটু ভালোভাবেই সংসার পেতেছিলেন তিনি। দেওয়ানি তখন কোম্পানির হাতে গিয়েছে, আদায় তহসিল সব। নবাব বাড়িতে নবাব থেকে বেগম এবং নবাবজাদা নবাবজাদিরা সব কোম্পানির তনখাভোগী। শুধু আশেপাশে কিছু কিছু সম্পত্তির আদায় আছে, এই পর্যন্ত। পাওনাগণ্ডা বিশেষ নেই। কোম্পানির দেওয়ানি সেরেস্তায় ঢোকা সহজ নয়। তার মুরব্বি সব কলকাতায়, কিন্তু কলকাতায় নোনা লাগে, বাঘ আসে, ডোরা বাঘ। তাছাড়া মুরব্বিরা অচেনা, কলকাতা তার থেকেও বেশি অজানা। কিন্তু কুড়ারাম লিখেছেন, ভাগ্যে যার থাকে বল, শুষ্ক বৃক্ষে ধরায় ফল, মরুভূমি মিলায় জল, বর্ষে বিনা মেঘে। ব্যাপারটা ঠিক তাই। গঙ্গা গোবিন্দ সিংহ হঠাৎ পড়ে গেলেন হেস্টিংস সাহেবের সুনজরে। ঘটনাটা অদ্ভুত। নবাব সিরাজদৌল্লা যখন কাশিমবাজার কুঠির উপর চড়াও হয়ে হামলা করেন, তখন হেস্টিংস সাহেব পালিয়ে গিয়ে এক মুদির দোকানে আশ্রয় চেয়েছিলেন। মুদিও দিয়েছিল। তাকে রন্ধন ঘরে একটা জ্বালায় পুড়ে তার মুখটা ঢেকে রেখেছিল। তাতে প্রাণে বেঁচেছিলেন তিনি। তিনি গভর্নর হয়েছেন এখন। তিনি খুঁজছিলেন কান্তমুদিকে, কিন্তু সঠিক কান্তমুদি কিনা নিঃসংশয় হতে পারছিলেন না। জন কতক লোকই কান্তমুদি বলে এলেও তিনি ঠিক চিনতে পারছিলেন না, কিন্তু ঠকবার লোক তিনি নন। ফিরিয়ে দিয়েছিলেন তাদের। এদেশের লোকের কাছে সাদা মানুষেরা যেমন সব একরকম দেখতে, সাদা মানুষদের কাছে কালো মানুষেরাও প্রায় সেই রকম। গঙ্গা গোবিন্দ সিংহ বুদ্ধিমান লোক। হেস্টিংস সাহেব কী জন্যে কান্তমুদিকে চান তা খানিকটা বুঝে খোঁজ করে ঠিক কান্তমুদিকে নিয়ে গিয়েছিলেন হেস্টিংস সাহেবের কাছে এবং বলেছিলেন, मिलाड, आप उसके ऐसा कोई बात पूछिए जो बात आप जानते हैं और ये जानते हैं और कोई नो नॉट। साहेब बोलेছিলেন, ठीक बात, दैट्स राइट। अच्छा, उसको पूछो, कोई साहेब को उसको साथ कासिम बाजार कुठी लूट होने का वक्त में मुलाकात हुआ? কান্তমুদি বলেছিল, এক সাহেব প্রাণের ভয়ে আমার কাছে এসেছিল, আমি আমার মুদিখানায় লুকিয়ে রেখেছিলাম। হ্যাঁ, কিস কায়দা সে উসকো ছিপাকে রাখা? জালার ভেতর পুরে মুখে ঢাকা দিয়ে রেখেছিলাম। সাহেব বলেছিলেন, ক্যা বলতা, জালাকে অন্দর রাখা, মুখ বন্ধ করকে? ও তো মর যায়গা। না হুজুর, আমি জালাতে বাতাসের জন্য ফুটো করে দিয়েছিলাম। हाँ हो सकता है, लेकिन खाने क्या दिया, रोटी गोस? ना हुजूर, पान्ता भात और आमानी दिएছিলাম। अच्छा अच्छा, बहुत अच्छा, लेकिन तुम वो सबके पहचानते पारे? ना हुजूर। हम है, ओ हम है कांत बाबू, आज से तुम बाबू बन गया, तुम हमारा जान बचाया, हम तुमको बाबू बनाएगा, राजा बनाएगा। আর গঙ্গা গোবিন্দ সিংহকে বলেছিলেন, अच्छा कामदार होशियार आदमी हो तुम सिंह बाबू, तुम हमारा कंपनी के देवानी सिरिस्ता में काम करो। आई एम वेरी प्लीज्ड विथ यू, बहुत खुश हुआ हम। গঙ্গা গোবিন্দ সিংহ কাজ পেয়েই লোক পাঠালেন মুর্শিদাবাদ। আপনার অনুগত লোকদের ডেকে আনলেন,
তার মধ্যে প্রথম ব্যক্তি ছিলেন কুড়ারাম। দ্বিতীয় পর্বের সবকটা অধ্যায়ই অনেক দীর্ঘ। কেমন লাগছে জানাবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।